ম্যাম, আমি এই ইঞ্জিনটা ঠিক করতে পারি। কী সব বাজে কথা বলছে এই বাচ্চাটা। এখনই নাকি ইঞ্জিন ঠিক করবে? তোমার কি বিন্দুমাত্র ধারণা আছে তুমি কি বলছো? এবার আমি আমার যোগ্যতা দেখাবো এবং এই ইঞ্জিনটা ঠিক করে দেব। 2023 সালের অগস্ট মাস। বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটিতে সেই সকালটা ছিল কিছুটা অন্যরকম। সাধারণ দিনগুলোতে যেখানে প্রযুক্তি কোম্পানিগুলোর বাইরে কফির সুগন্ধ, গাড়ির সারি আর কর্মচারীদের হাসির শব্দ শোনা যেত, সেদিন সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। রাস্তার মাঝখানে কাচ আর ইস্পাত দিয়ে তৈরি একটি বিশাল ভবন দাঁড়িয়েছিল, যার নাম আর্যাবর্ত রোবোটিক্স লিমিটেড। এটি সেই কোম্পানি যা ভারতকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের দুনিয়ায় এক নতুন পরিচয় দিয়েছিল। বিশ্বের অনেক দেশে এদের মেশিন কাজ করছিল, কিন্তু আজ সেই ভবনের ভেতরে যেন কিছু একটা মরে গিয়েছিল। গত 10 দিন ধরে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি প্রজেক্ট পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল। 20 কোটি টাকা ব্যয়ে তৈরি হাইড্রোলিঙ্ক H9 নামের বিশাল অটোমেশন মেশিন, যা পুরো প্রজেক্টের মেরুদণ্ড ছিল, হঠাৎ করেই অচল হয়ে গিয়েছিল। এই মেশিন বন্ধ হতে পুরো উৎপাদন প্রক্রিয়া থমকে গিয়েছিল। প্রতিদিন প্রায় 5 কোটি টাকার ক্ষতি হচ্ছিল। 10 দিনে 20 কোটির বেশি লোকসান। আর তার চেয়েও বড় ক্ষতি ছিল কোম্পানির সম্মানের। আর্যাবর্ত রোবোটিক্সে এমনটা আগে কখনো হয়নি। দেশ বিদেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছিল। জার্মানি, জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে আসা দলগুলো মেশিনের প্রতিটি অংশ পরীক্ষা করেছিল। সেন্সর বদলানো হয়েছিল, ওয়্যারিং নতুন করে করা হয়েছিল, সফটওয়্যার আবার ইনস্টল করা হয়েছিল, কিন্তু মেশিন এক চুলও নড়ল না। লাল সতর্কবাতি বা ওয়ার্নিং লাইট একটানা জ্বলেই যাচ্ছিল, যেন মেশিনটি চুপচাপ কিছু বলতে চাইছিল, কিন্তু কেউ তার ভাষা বুঝতে পারছিল না। ভবনের একদম ওপরে কাচের দেওয়াল ঘেরা মিটিং রুমে বেদান্ত মালহোত্রা দাঁড়িয়েছিলেন। লম্বা গড়ন, সাধারণ সাদা শার্ট, টাই নেই, চোখের নিচে ঘুমের অভাবের গভীর কালো দাগ। বেদান্ত প্রযুক্তির দুনিয়ায় এক বড় নাম। শূন্য থেকে এই কোম্পানি তিনি দাঁড় করিয়েছিলেন, কিন্তু আজ তার চোখে আত্মবিশ্বাস নেই, বরং উদ্বেগ আর ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি রাগে টেবিলে হাত চাপড়ে বললেন, 10 দিন হয়ে গেল এবং এখনও মেশিন চালু হয়নি। আমরা কি বাচ্চাদের মতো কোম্পানি চালাচ্ছি? ঘরে উপস্থিত ইঞ্জিনিয়াররা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলেন। এক সিনিয়র ইঞ্জিনিয়ার কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, আমরা সব সিস্টেম চেক করেছি। সেন্সর, কন্ট্রোল ইউনিট, হাইড্রোলিক সিস্টেম, সফটওয়্যার, সব কিছু ঠিক মনে হচ্ছে। আরেক ইঞ্জিনিয়ার জানালেন, জার্মানির স্পেশাল টিমও 3 দিন ধরে লেগে আছে, কিন্তু আসল সমস্যাটা ধরা পড়ছে না। বেদান্ত দীর্ঘশ্বাস নিলেন। রাগ এখন চিন্তায় বদলে গেছে। তিনি কঠোর স্বরে বললেন, আজ পুরো সিস্টেম আবার শুরু থেকে চেক করা হবে এবং সন্ধ্যার মধ্যে রিপোর্ট চাই। মিটিং শেষ হল। বেদান্ত ক্লান্ত পায়ে লিফটের দিকে এগোলেন এবং নিচে নেমে এলেন। গেটের কাছে পৌঁছতেই তার নজর পড়ল ফুটপাতে বসে থাকা একটি ছেলের ওপর। বয়স আনুমানিক 15 বছর। ছেঁড়া জামাকাপড়, হাঁটু পর্যন্ত ধুলো মাখা, এক হাতে জুতো পালিশ করার ব্রাশ আর অন্য পাশে পালিশের বোতল। সে জুতো পালিশ করছিল ঠিকই, কিন্তু তার চোখ জুতোর দিকে ছিল না। সে একদৃষ্টে সামনে দাঁড়িয়ে থাকা আর্যাবর্ত রোবোটিক্সের উঁচু ভবনটির দিকে তাকিয়েছিল, যেন ওই কাঁচের ভেতরে তার কোনো স্বপ্ন বন্দী হয়ে আছে। সেই ছেলেটির নাম ছিল আরাভ। বেদান্ত তাকে কেবল এক নজর দেখলেন এবং তারপর এগিয়ে গেলেন। তিনি জানতেন না যে এই ছেলেটি কয়েক ঘন্টা পর তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে। আরাভ প্রতিদিন এখানে আসত। সকালে জুতো পালিশ করত, দুপুরে চাওয়ালার সাহায্য করত এবং সন্ধ্যায় আবার এই জায়গায় বসে পড়ত। কিন্তু সে বাকি বাচ্চাদের মতো ছিল না। তার নজর সবসময় মেশিন সেকশনের দিকেই আটকে থাকত। আজও ভেতরে ইঞ্জিনিয়ারদের দৌড়োদৌড়ি চলছিল। অ্যালার্মের শব্দ শোনা যাচ্ছিল। লাল সতর্কবাতি এখনও জ্বলছিল। আরাভ ধীরে ধীরে নিজেকে বলল, 10 দিন ধরে মেশিন বন্ধ, কিন্তু এরা ভুল জায়গায় খুঁজছে। আসল সমস্যা তো ব্যাকআপ ইউনিটে। তার গলা এতই নিচু ছিল যে কেউ শুনতে পাওয়ার কথা নয়, কিন্তু তার মস্তিষ্ক খুব দ্রুত কাজ করছিল। সে জানত কেউ তার কথা শুনবে না, কারণ দুনিয়া জুতো পালিশ করা বাচ্চাদের কথা শোনে না। কেউ জানত না যে এই বাচ্চাটি দিনের রাস্তায় বসে জুতো পালিশ করে আর রাতে মেশিনের সাথে কথা বলে। কেউ জানত না তার জীবন কতটা নিঃশব্দে লড়াই করে চলেছে। আরাভ ভবনটির দিকে তাকিয়ে মনে মনে বলল, ইস, যদি আমাকে মাত্র 5 মিনিট সময় দেওয়া হতো, মাত্র 5 মিনিটে আমি এই মেশিন ঠিক করতে পারতাম। কিন্তু ভাগ্য কাউকে সরাসরি সুযোগ দেয় না। প্রায়শই এটি আগে পরীক্ষা নেয়, আর আরাভের পরীক্ষাও এখন শুরু হতে চলেছিল। আরাভের কাছে ওই ভবনটি কেবল কাঁচ আর ইস্পাতের কাঠামো ছিল না, ওটা তার কাছে একটা প্রশ্ন ছিল, একটা চ্যালেঞ্জ ছিল এবং কোথাও না কোথাও একটা স্বপ্নও ছিল।
সারা দিন রাস্তার ধারে বসে জুতো পালিশ করলেও তার মন ওখানেই পড়ে থাকত। হাতে ব্রাশ চলত, কিন্তু মাথায় মেশিন ঘুরত। মানুষ আসত, জুতো চকচকে করে চলে যেত। কেউ তার মুখের দিকে ভালো করে তাকাতো না। সবার কাছে সে শুধুই একটা গরিব বাচ্চা, যার দিন শেষে কিছু কয়েন জুটলেই যথেষ্ট। সন্ধ্যা নামতেই যখন অফিসের আলোগুলি জ্বলে উঠত এবং কর্মচারীরা বাড়ির পথে রওনা হতো, তখন আরবও তার ছোটখাটো জিনিসপত্র গুছিয়ে নিত। তার পা দ্রুত চলত না, কিন্তু মনে একটা অস্থিরতা থাকত। তার তাড়া ছিল, কারণ রাতই ছিল তার আসল স্কুল। সেই স্কুল যেখানে বই ছিল না, ব্ল্যাকবোর্ড ছিল না, কিন্তু মেশিন ছিল, জংধরা যন্ত্রপাতি ছিল, তেলের গন্ধ ছিল, আর এক বৃদ্ধ মানুষ ছিলেন যিনি তার জীবনের সবচেয়ে বড় গুরু ছিলেন। সেই বৃদ্ধ মানুষটি ছিলেন আরবের নানা, মায়ের বাবা। শহরের এক পুরনো মহল্লার সরু গোলের মাঝে তাদের ছোট্ট গ্যারেজ ছিল। টিনের ছাদ, দেয়ালে জমে থাকা গ্রিজ, কোনায় পড়ে থাকা ভাঙা ফ্যান, পুরনো জেনারেটর আর আধখোলা স্কুটার। বাইরে থেকে দেখা যে কোনো লোকই বলে দিত যে এই জায়গাটা আবর্জনায় ভরা। কিন্তু আরবের কাছে এই জায়গাটি কোনো মন্দিরের চেয়ে কম ছিল না। এখানেই সে মেশিনের ভাষা শিখেছিল। নানা একসময় এই আর্যাবর্ত রোবটিক্সেরই সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি সেই দিনগুলোর সাক্ষী ছিলেন যখন বেদান্ত মালহোত্রা একটি ছোট্ট ঘরে বসে কোম্পানির স্বপ্ন দেখতেন। কিন্তু সময় বদলেছে, সম্পর্ক বদলেছে, এবং নানা এই দুনিয়া থেকে ছিটকে পড়েছেন। এখন তার পরিচয় শুধুই এক বৃদ্ধ মেকানিকের, যার চোখে অভিজ্ঞতা ছিল আর হাতে এখনও মেশিনের ওপর দখল। রাতে গ্যারেজের দরজা আধখোলা থাকত। বাইরের শব্দ কমে আসত, আর ভেতরে শুধু যন্ত্রপাতির ঠকঠক শব্দ শোনা যেত। নানা কোনো পুরনো মোটর খুলতেন, আর আরব মনোযোগ দিয়ে দেখত। নানা বোঝাতেন, এই স্ক্রুটা শুধু লোহার টুকরো নয়, এটা পুরো মেশিনকে ধরে রাখে। যদি এটাকে ভুল জায়গায় ঘোরানো হয়, তবে পুরো ব্যবস্থাটাই নষ্ট হয়ে যেতে পারে। আরব চুপচাপ শুনত, আর প্রতিটি কথা নিজের মধ্যে গেঁথে নিত। নানা প্রায়ই বলতেন, মেশিনকে শুধু চোখ দিয়ে দেখো না, তাকে অনুভব করো, তার আওয়াজ শোনো, তার কম্পনটা বোঝো। প্রতিটি মেশিন কথা বলে, শুধু শোনার মতো মানুষ চাই। আরব হেসে ফেলত। তার কাছে এসব অদ্ভুত লাগত না, কারণ সে সত্যিই মেশিনের আওয়াজ শুনতে পেত। সে জানত না যে এটা সাধারণ কোনো বোধশক্তি নয়, বরং এক অসাধারণ ক্ষমতা। ঘরের ভেতরের অবস্থা ভালো ছিল না। আরবের মা নন্দিনী প্রায়ই অসুস্থ থাকতেন। শরীর দুর্বল হয়ে গিয়েছিল, ওষুধপত্রের দাম বেশি ছিল, এবং টাকা সবসময় কম পড়ত। অনেক সময় আরব তার মাকে অর্ধেক ওষুধ খেতে দেখেছে, যাতে পরের ডোজের জন্য কিছু বাকি থাকে। মা যখনই তাকে দেখতেন, হেসে বলতেন, আমি ঠিক আছি। কিন্তু আরব জানত ওটা মিথ্যে কথা। রাতে যখন সে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ত, তখনও তার মাথায় মেশিন ঘুরত। তার মনে পড়ত আর্যাবর্তের সেই বিশাল মেশিনটার কথা, যা 10 দিন ধরে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মনে হতো যেন মেশিনটা যন্ত্রণায় আছে আর সাহায্যের জন্য ডাকছে। সে ভাবত, যদি তাকে শুধু কিছুক্ষণের জন্য তার কাছে যেতে দেওয়া হতো, তবে সে তার কষ্টটা বুঝতে পারত। পরদিন সকালে যখন সে আবার কোম্পানির গেটের কাছে পৌঁছল, পরিবেশ আগের চেয়েও বেশি থমথমে ছিল। ইঞ্জিনিয়ারদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, গার্ডরা কঠোর ছিল, সবাই তাড়াহুড়োর মধ্যে ছিল। আরব নিজের টুল বা স্টুলটা পাতল আর জুতো পলিশ করতে লাগল। কিন্তু আজ তার মন অন্য কোথাও ছিল। তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল। নানা রাতে বলেছিলেন, বেটা, দুনিয়া গরিবের গুণকে ততক্ষণ চিনতে পারে না, যতক্ষণ না সে দুনিয়াকে একটা ঝটকা দেয়। সেই কথাটাই আরবের হৃদয়ে বাজছিল। তার টাকার প্রয়োজন ছিল, কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন ছিল একটা সুযোগের। সে জানত, যদি সে মেশিনটা ঠিক করে দেয়, তবে হয়তো তার জীবন বদলে যাবে। সে সাহস করে গার্ডকে বলল, আমাকে মাত্র 5 মিনিট মেশিনটা দেখতে দিন। গার্ড ধমক দিয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। কিছু লোক হাসতে শুরু করল। কেউ বলল, এই ছেলেটা পাগল। কেউ বলল, এ তো ল্যাপটপ চালাতেও জানে না হয়তো। আরব কিছু বলল না। সে চুপচাপ উঠে এক কোনায় বসে পড়ল। তার হাঁটুতে ধুলো লেগেছিল, জামাকাপড় আরও নোংরা হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এখনও সেই একই উজ্জ্বলতা ছিল। সে মনে মনে ঠিক করে ফেলেছিল যে সে হার মানবে না, কারণ তার কাছে এটি কেবল একটি মেশিন ছিল না, এটি তার মায়ের ওষুধ ছিল, এটি তার নানার সম্মান ছিল, এবং হয়তো তার নিজের পরিচয়ও। সে জানত না যে এই জেদ, এই নীরব বিশ্বাস তাকে সেই দরজার ভেতরে নিয়ে যাবে
যেখান থেকে তার জীবন চিরকালের জন্য বদলে যাবে। সেদিন দুপুরের পরের সময় সূর্য মাথার উপরে, কিন্তু আর্যাবর্ত রোবোটিক্সের ভেতরে অন্ধকার আর ভারী পরিবেশ বিরাজ করছিল। মেশিন সেকশনে বারবার অ্যালার্ম বাজছিল এবং প্রতিবার সেই শব্দ মানুষের হৃৎস্পন্দন আরও বাড়িয়ে দিচ্ছিল। ইঞ্জিনিয়ারদের মুখ ক্লান্ত ছিল, চোখে ঘুম নয়, ভয় ছিল। ভয় এই যে আজ যদি কিছু না হয় তবে কাল কি হবে তা কেউ জানত না। আরব বাইরে ফুটপাতে বসে সব দেখছিল। এখন সে জুতো পালিশ কম করছিল আর কোম্পানির দিকে বেশি তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন মেশিন তাকে ডাকছে। প্রতিবার যখন লাল বাতি জ্বলছিল তার ভেতরে কিছু একটা বিধ ছিল। সে নিজেকে বলছিল, এই মেশিন খারাপ নয়, এটাকে ইচ্ছাকৃতভাবে থামানো হয়েছে, এটা কোনো দুর্ঘটনা নয়। কিন্তু তার এই বোধ, তার এই আওয়াজ বাইরের দুনিয়া পর্যন্ত পৌঁছাচ্ছিল না। হঠাৎ মেশিন সেকশন থেকে জোরালো সাইরেনের শব্দ এলো। স্ক্রিনে সিস্টেম ক্রিটিক্যাল এরর লেখা জ্বলে উঠল। কিছু ইঞ্জিনিয়ার ভয়ে বাইরের দিকে দৌড়ল। গার্ডরা সতর্ক হয়ে গেল। পরিবেশ আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। আরবও ভয় পেয়ে গেল, কিন্তু তার নজর মেশিনের কন্ট্রোল রুমের ওপর স্থির হয়ে গেল। সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে লোকেরা আবার সেটাই করছে যা গত 10 দিন ধরে করছে, সেন্সর, স্ক্রিন, কোড, কিন্তু কেউ সেখানে দেখছিল না যেখানে আসল সমস্যাটি লুকিয়েছিল। সে ধীরে ধীরে উঠল এবং গেটের কাছে চলে গেল। সে সাহস করে আবার ভেতরে উকি দেওয়ার চেষ্টা করল। তখনই এক গার্ড তাকে দেখে ফেলল এবং রাগে চিৎকার করে উঠল, কি চাই রে, বারবার এখানে কেন চলে আসছিস? সে আরবকে জোরে ধাক্কা দিল। আরব ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেল। তার হাত থেকে ব্রাশ আর বোতল দূরে ছিটকে পড়ল। কিছু লোক থেমে দেখতে লাগল। কেউ হাসতে হাসতে বলল, এই ছেলেটা সত্যিই পাগল। কেউ বলল, এত বড় কোম্পানিতে এ কি করবে? আরব উঠল, জামাকাপড় থেকে ধুলো ঝাড়ল এবং চুপচাপ ফিরে নিজের কোণায় বসে পড়ল। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু সে দ্রুত তা মুছে ফেলল। তাকে কাঁদলে চলবে না, তার শুধু একটা সুযোগ চাই। সে জানত যদি সে ভেতরে যায় এবং সঠিক জায়গাটা দেখিয়ে দেয় তবে সব বদলে যেতে পারে। কিন্তু সে এটাও জানত যে তার চেহারা, তার জামাকাপড় এবং তার পেশা তার সবচেয়ে বড় শত্রু। সন্ধে নামতে শুরু করেছিল। বেদান্ত মালহোত্রা ক্লান্ত পায়ে বাইরে এলেন। মাথা ভারী ছিল, চোখ জ্বলছিল। 10 দিনের ঘুম যেন একবারে চোখে নেমে এসেছিল। গেটের কাছে পৌঁছতেই তার নজর আবার সেই ছেলেটির ওপর পড়ল। সেই একই ছেলে যে সকাল থেকে ওখানেই বসেছিল। এখন সে চুপচাপ মাটিতে বসে আছে। তার কাছে কোনো খদ্দের নেই। ব্রাশ একপাশে পড়ে আছে, কিন্তু তার নজর এখনও কোম্পানির ভেতরেই নিবদ্ধ। বেদান্ত কয়েক মুহূর্ত থামলেন। তিনি জানেন না কেন, কিন্তু ওই ছেলেটির চোখে তিনি কিছু একটা আলাদা দেখতে পেলেন। কোনো লোভ নেই, কোনো ধূর্ততা নেই, শুধু এক অস্থির সত্য। তিনি গার্ডকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটা এখানে বারবার কেন আসে? গার্ড বিরক্ত হয়ে বলল, স্যার, এ বলে যে মেশিন ঠিক করে দেবে, মেশিনের দিকে তাকিয়ে থাকে। আমি একে অনেকবার তাড়িয়েছি। বেদান্ত আরবের দিকে তাকালেন। আরব চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ডের নীরবতার পর বেদান্ত জিজ্ঞেস করলেন, তুমি মেশিনটার দিকে এত মনোযোগ দিয়ে কেন তাকাও? আরবের গলা খুব নিচু ছিল, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল। স্যার, আমার মেশিন ভালো লাগে। বেদান্ত হালকা হেসে বললেন, মেশিন আর তুমি জুতো পালিশ করো? এগুলো কোটি টাকার মেশিন। আরবের ভেতরে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বড় ছিল বিশ্বাস। সে সাহস সঞ্চয় করে বলল, স্যার, যদি আমাকে শুধু একবার মেশিনের কাছে যেতে দেওয়া হয় তবে আমি বলতে পারি সমস্যাটা কোথায়। পাশে দাঁড়িয়ে থাকা কিছু ইঞ্জিনিয়ার হেসে ফেলল। কেউ বলল, স্যার, সময় নষ্ট করবেন না, 10 দিনে আমরা বুঝতে পারিনি, আর এই বাচ্চা বলবে? কিন্তু আরব চুপ রইল। সে শুধু বেদান্তের চোখের দিকে তাকালো, যেন সে তার সাথে নয়, তার বিবেকের সাথে কথা বলছে। বেদান্তের ভেতরটা কেঁপে উঠল। হঠাৎ তার নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। সেই সময় যখন তাকেও মানুষ এভাবেই দেখত। এক সাধারণ ছেলে, বড় স্বপ্ন, কিন্তু কারও বিশ্বাস নেই। তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং গম্ভীর স্বরে বললেন, ঠিক আছে, একে ভেতরে নিয়ে এসো। পুরো স্টাফের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। স্যার, এটা ঠিক নয়, ও একটা বাচ্চা, মেশিন বিপজ্জনক। কিন্তু বেদান্ত পরিষ্কার শব্দে বললেন, আমি বলেছি একে ভেতরে নিয়ে এসো। আরব প্রথমবার সেই গেটের ভেতরে প্রবেশ করল, যা সে মাসের পর মাস বাইরে থেকে দেখে আসছিল। প্রতিটি পদক্ষেপের সাথে তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। লোকেরা ফিসফিস করছিল, কেউ তাকে তামাশা ভাবছিল, কেউ বা বিপদ। কিন্তু আরবের নজর শুধু এক জায়গায় ছিল।
সেই বিশাল মেশিনটার ওপর, সেই হাইড্রোলিঙ্ক H900 যা এখন তার সামনে নিস্তব্ধ দাঁড়িয়ে। বেদান্ত ইনচার্জকে জিজ্ঞেস করলেন, মেশিন কেন বন্ধ? ইনচার্জ সেই পুরনো উত্তর দিলেন, স্যার, টেকনিক্যাল সমস্যা, আমরা সব কিছু চেক করেছি। বেদান্ত আরবের দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তুমি জানো এই মেশিন কেন বন্ধ? পুরো হল শান্ত হয়ে গেল। আরব কয়েক মুহূর্ত চুপ রইল, তারপর বলল, স্যার, যদি আমি মেশিনটা একটু কাছ থেকে দেখি তবে হয়তো বলতে পারবো সমস্যাটা কোথায়। লোকেরা আবার হাসল, কিন্তু এবার বেদান্ত হাসলেন না, তিনি সবাইকে চুপ করালেন। আরব ধীরে ধীরে মেশিনের চারপাশে ঘুরতে লাগল। সে ওটাকে স্পর্শ করছিল, তার শব্দ শুনছিল, তার কম্পন অনুভব করছিল, যেন সে কোনো জীবন্ত জিনিসের সাথে কথা বলছে। হঠাৎ আরব থামল এবং বলল, স্যার, এই মেশিন নিজে থামেনি, একে কেউ থামিয়েছে। পুরো হলে পিনপতন নীরবতা নেমে এলো। এক ইঞ্জিনিয়ার হাসতে হাসতে বলল, এসব বাজে কথা, মেশিন খারাপ হয়ে গেছে। আরব শান্ত গলায় বলল, না স্যার, এর মেইন প্রেশার ভাল্বটা অর্ধেক ঘোরানো হয়েছে, এটা দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। ইঞ্জিনিয়াররা চমকে উঠল। কেউ বলল, এটা অসম্ভব, ওই ভাল্ব পর্যন্ত পৌঁছতে হলে মেশিন খুলতে হয়। আরব মেশিনের এক কোণের দিকে ইশারা করে বলল, যদি এই প্যানেলের তৃতীয় স্ক্রুটা ঢিলে করে দেওয়া হয় তবে পুরো মেশিন না খুলেই হাত ঢোকানো যায়। স্ক্রুটা সত্যিই ঢিলে ছিল। সেই মুহূর্তে বাতাস বদলে গেল। এখন এটি আর শুধু একটি খারাপ মেশিন ছিল না, এটি ছিল একটি ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রকে সবার আগে শনাক্ত করেছিল এক জুতো পালিশ করা বাচ্চা। ঘরে হঠাৎ এমন নিস্তব্ধতা নেমে এলো যেন কেউ বাতাসকেও থামিয়ে দিয়েছে। মেশিন সেকশন, যা কিছুক্ষণ আগেও কোলাহল আর তর্কে ভরা ছিল, এখন একদম শান্ত। সবার নজর কখনোই ঢিলে স্ক্রুটার উপর, কখনো আরবের মুখের উপর। কারো মুখে কোনো কথা ছিল না। 10 দিন ধরে যেসব ইঞ্জিনিয়ারের বুদ্ধি এখানে এসে থমকে গিয়েছিল, সেখানে এক 15 বছরের বাচ্চা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ষড়যন্ত্রের দিকে ইশারা করে দিয়েছিল। বেদান্ত মালহোত্রা দীর্ঘশ্বাস নিলেন। তার ভেতরে এতক্ষণ যে ভয় ছিল তা এক অদ্ভুত স্বচ্ছতায় বদলে যাচ্ছিল। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলেন, যদি এই ভাল্ভ ইচ্ছাকৃতভাবে ঘোরানো হয়ে থাকে তবে কি মেশিন আবার চালু হতে পারে? ঘরে উপস্থিত কিছু ইঞ্জিনিয়ার অস্থির হয়ে উঠল। কেউ বলল, স্যার, এই মেশিন অত্যন্ত সংবেদনশীল, সামান্য ভুলে বিস্ফোরণও হতে পারে। কেউ বলল, বাচ্চা ঠেলে, একে দায়িত্ব দেবেন না। কিন্তু বেদান্তের চোখ আরবের ওপর স্থির ছিল। ওই মুখে না ছিল ভয়, না ছিল ঘাবড়ানো ভাব, শুধু এক অদ্ভুত বিশ্বাস ছিল, যেন সে ঠিকঠাক জানে যে এরপর কি করতে হবে। বেদান্ত তাকে সরাসরি জিজ্ঞেস করলেন, যদি আমি বলি মেশিন ঠিক করে দাও তবে কি তুমি পারবে? আরাফ প্রথমবার হালকা হাসি দিয়ে মাথা নাড়ল। সে বলল, স্যার, চেষ্টা করব। এই শব্দগুলো কোনো দাবির মতো ছিল না, বরং এক সত্য সংকল্পের মতো ছিল। ঘরে দাঁড়ানো লোকেরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। এটা পাগলামি মনে হচ্ছিল, কিন্তু এখন পিছিয়ে আসার কোনো রাস্তাও ছিল না। আরব মেশিনের নিচের অংশের দিকে ইশারা করল এবং টর্চ চাইল। এক ইঞ্জিনিয়ার দ্বিধা করতে করতে টর্চ বাড়িয়ে দিল। আলো ভেতরে পড়তেই আরবের মুখ গম্ভীর হয়ে গেল। সে মনোযোগ দিয়ে দেখল, তারপর কোনো তাড়াহুড়ো না করে বলল, এই পাইপটা নিজের জায়গা থেকে একটু সরে গেছে, এটাই কারণ যে প্রেশার ভুল জায়গায় যাচ্ছে। ইঞ্জিনিয়াররা ঝুঁকে দেখতে লাগল। কেউ নিচু গলায় বলল, এটা তো সত্যিই ভুল ফিট করা হয়েছে। আরব হাত ভেতরে ঢোকালো এবং খুব সাবধানে পাইপটিকে তার সঠিক জায়গায় ঘুরিয়ে দিল। এটি কোনো তাড়াহুড়োর কাজ ছিল না, তার প্রতিটি নড়াচড়ায় অভ্যস্ততা ছিল, যেন সে এই কাজ শতবার করেছে। এরপর সে মেশিনের ডান দিকে গেল, যেখানে একটি বড় জাংশন বক্স হালকা কাঁপছিল। সে বক্সের ওপর হাত রাখল এবং সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো। সে বলল, যদি এখন মেশিন চালু করা হয় তবে ব্লাস্ট হতে পারে। পুরো স্টাফ ঘাবড়ে গেল। বেদান্ত এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কেন? আরব শান্ত গলায় বোঝালো, এই বক্সের ওয়্যারিং বদলে দেওয়া হয়েছে, পজিটিভ আর নেগেটিভ তার উল্টে দেওয়া হয়েছে। এটা কোনো ভুল নয়, জেনে বুঝেই করা কাজ। এক ইঞ্জিনিয়ারের মুখ দিয়ে বেরিয়ে এলো, এ তো কোনো ভেতরের লোকই করতে পারে। আরব বলল যে তার মাত্র 10 মিনিট সময় চাই, যদি সে ভুল হয় তবে সে নিজেই এখান থেকে চলে যাবে। বেদান্ত কোনো দ্বিধা ছাড়াই বললেন, শুরু করো। কিছু ইঞ্জিনিয়ার এখনও অস্বস্তিতে ছিল, কিন্তু কারও প্রতিবাদ করার সাহস ছিল না।
যন্ত্রপাতি দেওয়া হলো, স্ক্রুড্রাইভার, প্লাস এবং ইনসুলেটেড টুলস। আরাব সময় নষ্ট না করে কাজ শুরু করল। সে তারগুলোকে চিনছিল যেন তারা তার পুরনো বন্ধু। সে ভুল জোড়া তারগুলোকে আলাদা করল এবং তারপর সেগুলোকে সঠিক ক্রমে জুড়ে দিল। স্ক্রিনে ডেটা বদলাতে শুরু করল। প্রেশার লেভেল স্থির হতে লাগল। ঘরে দাঁড়ানো লোকেরা দম বন্ধ করে সব দেখছিল। কারো বিশ্বাস হচ্ছিল না যে এসবই এক বাচ্চার হাতে হচ্ছে। 10 মিনিট শেষ হলো। আরব মেশিনের সামনে এসে দাঁড়ালো। সে বলল, এখন এটি চালু করা যেতে পারে। কিছু লোক ভয় পেয়ে গেল। কেউ বলল, এখনই করবেন না। কিন্তু বেদান্ত কারো কথা শুনলেন না। তিনি আরবের দিকে তাকালেন এবং বললেন, তুমিই অন করো। আরব ধীরে ধীরে প্রধান বাটন বা বুতামের কাছে গেল। সে এক মুহূর্ত চোখ বন্ধ করল, যেন মেশিনকে কিছু বলছে। তারপর বাটন টিপল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, প্রতিটি সেকেন্ড ভারী মনে হচ্ছিল। হঠাৎ মেশিনের ভেতরে স্পন্দন শুরু হলো। লাল বাতি বন্ধ হয়ে গেল এবং তার জায়গায় সবুজ বাতি জ্বলে উঠল। পুরো মেশিন জেগে উঠল, যেন 10 দিনের ঘুমের পর কেউ তাকে ডাক দিয়েছে। ঘরে কোলাহল শুরু হয়ে গেল। কেউ বলল, হয়ে গেছে। কেউ হাততালি দিল। কেউ অবিশ্বাসে মাথা নাড়ছিল। কিন্তু বেদান্ত চুপ করে দাঁড়িয়েছিলেন। তার চোখ ভেজা ছিল এবং দৃষ্টি আরবের ওপর স্থির ছিল। তিনি নিচু গলায় বললেন, তুমি করে দেখিয়েছ? আরব মাথা নিচু করে বলল, স্যার, আমি কিছু করিনি। মেশিন নিজেই বলছিল তার কি কষ্ট হচ্ছে। সেই মুহূর্তে বেদান্ত বুঝতে পারলেন যে এই বাচ্চাটি কেবল একটি প্রতিভা নয়, বরং একটি গল্প। এমন এক গল্প যার সত্য এখনও সামনে আসা বাকি। তার মনে একটা প্রশ্ন জোরদার হতে লাগল, এই বাচ্চাটি আসলে কে? মেশিন চালু হতেই পুরো হল যেন নিঃশ্বাস নিতে শুরু করল। 10 দিন ধরে যে উত্তেজনা বাতাসে জমেছিল তা এক ঝটকায় ভেঙে গেল। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাচ্ছিল। কেউ হাসছিল, কেউ বিশ্বাস করতে পারছিল না। কিছু লোক হাততালি দিচ্ছিল, কেউ মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেছিল। কিন্তু এই সব শোরগোলের মাঝে বেদান্ত মালহোত্রা একদম শান্ত দাঁড়িয়েছিলেন। তার দৃষ্টি কোনো মেশিনের ওপর নয়, ওই রোগা পাতলা ছেলেটির ওপর নিবদ্ধ ছিল, যে এইমাত্র তার কোম্পানি নয়, তার বিশ্বাসকে জাগিয়ে দিয়েছিল। আরব একটু ঘাবড়ে গিয়েছিল। সে কখনো এত মানুষের সামনে কিছু করেনি। সে বুঝতে পারছিল না যে সে খুশি হবে নাকি ভয় পাবে। সে শুধু ওখানেই দাঁড়িয়েছিল, মাথা একটু ঝোঁকানো, যেন সে কোনো বিশাল কাজ করেনি, শুধু নিজের কর্তব্য পালন করেছে। বেদান্ত ধীরে ধীরে তার কাছে এলেন। তার গলা এখন আর কঠোর ছিল না, তাতে এক অদ্ভুত নম্রতা ছিল। তিনি জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কে? এই প্রশ্ন সাধারণ ছিল না, তাতে বিস্ময়ও ছিল, কৌতূহলও ছিল এবং কোথাও না কোথাও আপনত্বও ছিল। আরব ধীরে বলল, স্যার, আমি বিশেষ কেউ নই। আমি জুতো পালিশ করি। আমার মা অসুস্থ থাকেন, তার ওষুধের জন্যে আমি কাজ করি। হলে আবারও নীরবতা নেমে এলো। ইঞ্জিনিয়ারদের যেন প্রথমবার উপলব্ধি হলো যে বাচ্চাটিকে তারা এতক্ষণ অবজ্ঞা করে আসছিল তার পেছনে কত বড় লড়াই লুকিয়ে আছে। বেদান্ত আরও কাছে এসে জিজ্ঞেস করলেন, তোমার মেশিনের এত বোঝাপড়া কোথা থেকে এলো? আরব জানালো যে রাতে সে তার নানার ছোট গ্যারেজে কাজ করে। ওখানেই পুরনো মেশিন খোলে, সেগুলোকে জোড়া লাগাতে শেখে। তার প্রতিটি কথায় কোনো অভিযোগ ছিল না, শুধু সত্য ছিল। বেদান্তের বুকের ভেতর কিছু একটা জোরে নড়ে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, তোমার বাবা কোথায়? আরব মাথা নিচু করে নিল এবং বলল, আমি জানি না, আমি তাকে কখনো দেখিনি। এই উত্তর বেদান্তের কাছে কোনো আঘাতের চেয়ে কম ছিল না। তিনি আরবের চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকালেন। তার চোখ, তার নাক, তার কথা বলার ভঙ্গি, সব কিছু তার খুব চেনা মনে হচ্ছিল। এক পুরনো স্মৃতি যা তিনি বছরের পর বছর ধরে দাবিয়ে রেখেছিলেন, এখন হঠাৎ সামনে দাঁড়িয়ে। বেদান্ত নিচু গলায় জিজ্ঞেস করলেন, তোমার মায়ের নাম কি? আরব বলল, নন্দিনী। পুরো নাম নন্দিনী শর্মা। এটা শুনতেই বেদান্তীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার শ্বাস কিছুক্ষণের জন্য আটকে গেল। নন্দিনী শর্মা, সেই নাম যার সাথে তিনি 15 বছর আগে এক ভুল বোঝাবুঝিতে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন। সেই সময়, সেই ঝগড়া, সেই দূরত্ব, সব কিছু একসঙ্গে তার চোখের সামনে ভেসে উঠল। তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? আরব বলল, 15 বছর। সেই বয়স, সেই সময়, সেই গল্প। বেদান্ত সেখানেই চেয়ারে বসে পড়লেন। তার হাত কাঁপছিল। তিনি প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলেন, তোমার মা কি কখনো তোমার বাবার ছবি দেখিয়েছেন? আরব বলল, না, মা বলেন কিছু ছবি হারিয়ে গেছে আর কিছু তিনি নিজেই ছিঁড়ে ফেলেছেন। এখন বেদান্তের আর কোনো প্রমাণের প্রয়োজন ছিল না। তার সামনে দাঁড়ানো বাচ্চাটি তার নিজের ছেলে, যাকে ভাগ্য 15 বছর পর তার সামনে এনে দাঁড় করিয়েছে।
তাও এমন পরিস্থিতিতে যেখানে তিনি তার যোগ্যতাকে আগেই দেখে নিয়েছেন। বেদান্তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি হঠাৎ আরবকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। আরব ঘাবড়ে গেল। সে কখনো কোনো ধনী মানুষকে এভাবে কাঁদতে দেখেনি। বেদান্ত ভাঙা গলায় বললেন, বাবা, আমাকে মাফ করে দাও। আমি জানতাম না, আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। হলে দাঁড়িয়ে থাকা লোকেরা হতভম্ব হয়ে গেল। ফিসফিসানি ছড়িয়ে পড়ল। এই বাচ্চাটা কি মালিকের ছেলে? আরব পিছিয়ে গেল। তার কাছে এসব অনেক বড় ব্যাপার ছিল। সে ভয়ে ভয়ে বলল, স্যার, এমন কথা বলবেন না। আমরা খুব গরিব। আমার মা অনেক কষ্টে আছেন। বেদান্ত তার মুখটা 2 হাতে নিলেন এবং বললেন, দারিদ্র্য কোনো সম্পর্ক বদলাতে পারে না। যদি তুমি আমার ছেলে হও, তবে তুমি আজ শুধু একটা মেশিন নয়, আমার পুরো জীবন ঠিক করে দিয়েছ। পরদিন ডিএনএ টেস্ট হলো। সত্য সামনে এলো। আরব বেদান্ত মালহোত্রারই ছেলে ছিল। খবর পুরো অফিসে ছড়িয়ে পড়ল। সেই বাচ্চা যে কোম্পানিকে বাঁচিয়েছিল, এখন সেই কোম্পানির মালিকের হারিয়ে যাওয়া উত্তরাধিকারী ছিল। বেদান্ত সেই সন্ধে আরবকে নিয়ে তার বাড়ি পৌঁছলেন। সরু গলি, ছোট ঘর, দরজার কাছে রাখা জুতো পলিশের বাক্স। বেদান্তের বুক ভরে এলো। ভেতরে নন্দিনী বসেছিলেন। দুর্বল শরীর, কিন্তু চোখে সেই একই সরলতা। বেদান্ত তাকে দেখলেন এবং ভেঙে পড়লেন। তিনি ক্ষমা চাইলেন। নন্দিনীর চোখ ভরে এলো, কিন্তু তাতে অভিযোগ ছিল না, শুধু ক্লান্তি ছিল। তিনি বললেন, এখন দেরি হয়ে গেছে, কিন্তু হয়তো ভাগ্য এখন সঠিক সময় বেছে নিয়েছে। নন্দিনীর চিকিৎসা শুরু হলো। নানাকে কোম্পানিতে সম্মানের সাথে ফিরে আনা হলো। আরবের ভর্তি ভালো স্কুলে হলো। কিন্তু সবচেয়ে বড় কথা ছিল, আরবের পরিচয় এখন শুধু এক জুতো পলিশ করা বাচ্চার রইল না। সে একজন ছেলে ছিল, এক প্রতিভাবান মস্তিষ্ক ছিল, এক ভবিষ্যৎ ছিল। আরব আজও মেশিনের পাশে দাঁড়িয়ে তাদের শোনে। পার্থক্য শুধু এটুকুই যে এখন মানুষ তার কথা শোনে। বেদান্ত যখনই তাকে কাজ করতে দেখেন, তখন মনে মনে বলেন, ইস, যদি আমি তাকে কখনো না হারাতাম। কিন্তু আরব হেসে বলে, যদি আমি হারিয়ে না যেতাম, তবে হয়তো আমি মেশিনের দুনিয়া খুঁজে পেতাম না, এবং হয়তো আমি আপনাকে কখনো ফিরে পেতাম না। কখনো কখনো জীবন প্রথমে আমাদের ভাঙে, তারপর জোড়া লাগায়। কিন্তু যখন জোড়া লাগায়, তখন এত সুন্দরভাবে যে পুরনো সব ব্যথাও কোনো পুরস্কারের মতো মনে হয়।